প্রথমে যে পেশেন্টের একটা ইল লুকিং ভাব থাকতে পারে, দুই নম্বর হচ্ছে পেশেন্টের চোখে একটা জন্ডিসের ভাব আসতে পারে, চোখে কিংবা স্কিনে জন্ডিস। আমরা সাধারণত ক্রনিক লিভার ডিজিজের কোনো ফিচার আছে কিনা যেটা বাইরে দিয়ে দেখা যায়, পেরিফেরাল সাইন, সেগুলো খুঁজি। তার মধ্যে যেমন হচ্ছে জন্ডিস থাকতে পারে, পেশেন্ট মে হ্যাভ পিগমেন্টেশন, হোল বডিতে পিগমেন্টেশন থাকতে পারে, যেমন হেমাক্রোমাটোসিস থাকে, সেখানে লিভার ডিজিজও হয়। 3 নম্বর জিনিস হচ্ছে পেশেন্টের হেমা ইয়েটা যেটা পিগমেন্টেশনের কথা বললাম, পেশেন্ট মে হ্যাভ জ্যান্থোমেটা, অনেক সময় দেখা যায় চোখের কিংবা আশেপাশে জ্যান্থিলেজমা, হাতের পরে জ্যান্থোমেটা, এগুলো পাওয়া যেতে পারে। কোলেস্টেসিস হয়, জ্যান্থোমেটা গুলো হয় কোলেস্টেসিসে সাধারণত। তো কিছু জেনারেল ফিচার আমরা পেশেন্টের দিকে তাকায় দেখবো একটু আছে কিনা। কিংবা চোখের পাশে দেখা যায় কেএফ রিংও দেখা যেতে পারে, কেইসার ফ্লেইসার রিং ইন উইলসন্স ডিজিজ। কপার, যেটা ডেসমেন্ট মেমব্রেনে কপার জমে যায়, চোখের যে 5টা লেয়ার আছে, যেটা কর্নি সামনের, তার ডেসমেন্ট মানে কর্নিয়াতে যে 5টা লেয়ার আছে তার মধ্যে ডেসমেন্ট মেমব্রেনে কপার জমে গিয়ে তোমার একটা 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 রিং তৈরি করে, সেটা হচ্ছে উপরের দিকে প্রথমে ভাসে, উপরের দিকে, সেটারে বলা হয় কেএফ রিং। এগুলো পাওয়া যেতে পারে। তারপরে ফেসে যদি তুমি আরো করে ভালো করে তাকাও, ফেসের মধ্যে তুমি দেখা যাচ্ছে হেপাটিক ফেসিস পাইতে পারো। চোখ সাংকের এইখানে মনে হয় যে জায়গাগুলো প্রমিনেন্ট, এখানটা ন্যারো হয়ে ইয়ে হয়ে গেছে, ডিম্পলিং মতন হয়ে গেছে, দেখলে মনে হয় যে নেট হেপাটিক ফেসিস, এরকম আসতে পারে। এটা জেনারেল লুকে তুমি পেতে পারো। জেনারেল লুকে ফেসে যদি আরো দেখো তাহলে দেখবা কি পেশেন্টের এনিমিয়া পাইতে পারো, জন্ডিস পাইতে পারো আবার, বুঝতে পারছো? এগুলো দেখার পরে তার ওরাল ক্যাভিটির মধ্যে আমরা ঢুকে, তার প্যারোটিড গ্ল্যান্ড এনলার্জ থাকতে পারে, ইন কেস অ্যালকোহলিক্স প্যারোটিড এনলার্জমেন্ট থাকতে পারে। যদি তুমি হাতে যাও, তার আগে ফেসে যাওয়ার আগে হাতে যাওয়া উচিত ছিল। হাতে আমরা দেখি কি ক্লাবিং থাকতে পারে, তোমরা জানো যে সিরোসিসে ক্লাবিং হয়, তারপরে তোমার ইনফ্লামেটরি বাউল ডিজিজে ক্লাবিং হয়, সুতরাং ক্লাবিং পাইতে পারতা। 2 নম্বর হচ্ছে পেশেন্টের লিউকোনাইকা পাইতে পারতা, বিকজ অফ লিভার ডিজিজ, লিভার ডিজিজ লিউকোনাইকা। তো হাতটা দেখলেই মোটামুটি, হাতটা একটু উল্টাইলা পামার এরাইথিমা পাইতে পারো, ডেফুটেন্স কন্ট্রাকচার পাইতে পারো। তারপরে তুমি অনেকগুলো এইগুলো ছাড়াও পেশেন্টের পাশে যাও, ফেসটা দেখো, বললাম যেটা, ফেসের পরে তুমি ওরাল ক্যাভিটির মধ্যে ঢোকো, মুখটা হা করেন, মুখে থেকে সরাই দেন, টস্ট ছিল। ওরাল ক্যাভিটির মধ্যে অনেকগুলো ফিচার থাকতে পারে, হা করেন। প্রথমে হচ্ছে ডেন্টিশন দেখো, দাঁত। ক্যামেরাটা একটু যদি আপনার দিকে সরাই দিতেন। ক্যামেরাটা দেখাও। ওরাল ক্যাভিটির মধ্যে যেমন এনিমিয়া দেখা যায়, জিহ্বাটা উল্টান, জন্ডিস দেখা যায়, তারপরে সায়ানোসিস আছে কিনা সেটা অবশ্য জেনারেল ফিচার, ইয়েতে আমাদের বেশি ইম্পর্টেন্ট না। হা করেন। মেন জিনিস হচ্ছে কিছু আলসার দেখা যায়, অ্যাপথস আলসার, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের আলসার থাকে, অ্যাপথস আলসার ক্রনস ডিজিজের সম্পর্ক আছে, সুতরাং আলসার আছে কিনা। তারপরে ওরাল ক্যাভিটির মধ্যে, ওরাল ক্যাভিটিতে মোটামুটি এই জিনিসগুলো আমরা খেয়াল করব কি অ্যানিমিয়া, জন্ডিস, ওরাল আলসার আছে কিনা, তারপর পিগমেন্টেশন থাকে অনেক সময়, বিভিন্ন লিউকোপ্লাকিয়া, এই কথাটা বলা হয়নি, দিস ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাদা হোয়াইটিস একটা ঈদ মতন মেমব্রেনাস লেশন, হুইচ ইজ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, সেটা লিপসেও থাকতে পারে, অনেক সময় দেখা যায় কি জিভে থাকে বা মিউকোসাতে থাকতে পারে। তারপরে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এই যে গালের কোনায় এই 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 অ্যাঙ্গেলে অনেক সময় দেখা যায় স্ট্রিক মতন থাকে, একটা ড্রাই স্ট্রিক্স মতন থাকে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। জিব্বাটা বার করেন, প্যাপিলা গুলো চলে গিয়ে অনেক সময় গ্লাসাইটিস বলে, অ্যাট্রফিক গ্লাসাইটিস থাকতে পারে। পাশে গেলে তুমি একটা গন্ধ পাইলা, বিভিন্ন ধরনের গন্ধ থাকে, তার মধ্যে কি গন্ধ থাকতে পারে, যেমন হচ্ছে তোমার হেপাটিক এনকেফালোপ্যাথিতে একটা সিকলি সুইট স্মেল পাওয়া যেতে পারে, সিকলি সুইট স্মেল। তারপরে অ্যালকোহলের গন্ধ পাওয়া যায়, ফিটার বাজে 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 গন্ধ পাওয়া যায়, বিশেষ করে চেস্ট ইনফেকশনে যদি হয়। তারপরে ধরো জিঞ্জিভাইটিস যদি হয়, মুখে একটা বাজে গন্ধ থাকে, ব্যাড স্মেল পাওয়া যায়। জিঞ্জিভাইটিস আছে কিনা সেটাও দেখা যায়, যে জিঞ্জিভা যেটা হচ্ছে গাম, ওখানে ইনফ্লামেশন হয়, অনেক সময় স্পঞ্জিনেস ডেভেলপ করে, ভিটামিন সি ডেফিসিয়েন্সি স্কারবিতে হয়। অনেক সময় দেখা যায় স্পঞ্জি গাম মনোসাইটিক লিউকেমিয়াতে হয়, বা হাইপারট্রফিক গাম বলি আমরা, মনোসাইটিক লিউকেমিয়াতে হয়।
তো সুতরাং গাম দেখতে হইতে পারে, জিঞ্জিভাইটিস এর কথা বললাম, এইগুলো ওরাল ক্যাভিটির মধ্যে তোমরা দেখে আসবা। বন্ধ করেন। এরপর এখানে প্যারোটিড দেখছি, যেমন সেগুলো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সার্ভাইকাল গ্ল্যান্ড, এগুলো দেখতে পারো। বাট দিজ আর নট দ্য পার্ট অফ দ্য জেনারেল ই এক্সামিনেশন। এলিমেন্টারি সিস্টেমের কিন্তু পার্ট না। ওরাল ক্যাভিটি ঠিক আছে, কিন্তু তোমার আলটিমেটলি কিন্তু টোটাল এভালুয়েশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এখানে কিন্তু এগুলো চলে আসে। যেমন তুমি ক্লাবিং পাইলা, তুমি এখানটায় লিউকোনাইকা, এটা কি একটা পার্ট না? তো দিজ আর দ্য জেনারেল ফিচার্স অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। এগুলো বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশনে দেখে, কিন্তু তোমাদের যেটা বলা হবে সেটা হচ্ছে পার্ট বাই পার্ট এক্সামিন করো, এটাই বলা হবে। এখন আমরা এক্সামিনেশন প্রপারে চলে যাব। প্রপার অফ দ্য অ্যাবডোমেন, যেটা এক্সামিনেশন প্রপার অফ দ্য অ্যাবডোমেন। আপনি শুয়ে পড়েন। পেশেন্টকে সাধারণত একটা বালিশের পরে শুতে বলা হয়, সিঙ্গেল বালিশ। তাতে হবে কি, পেশেন্টের অ্যাবডোমিনাল মাসেলগুলো রিল্যাক্স থাকে, ইজি হয়, প্যালপেশনটা ইজি হয়। তারপরে পেশেন্টের মিড চেস্ট থেকে আরম্ভ করে আরো উপর থেকে মিড থাই পর্যন্ত বেসিক্যালি এক্সপোজ করা হয়। মিড থাই পর্যন্ত করার কারণ আছে, কারণ ইঙ্গুলার রিজিয়ন ইজ অলসো দ্য পার্ট অফ দ্য অ্যাবডোমেন এক্সামিনেশন বা অ্যাবডোমিনাল এক্সামিনেশন। দেখার পরে, এখানে নেওয়ার পরে পেশেন্টকে আমরা সাধারণত দেখি কি, যে অ্যাবডোমেনটা, শেপ অফ দ্য অ্যাবডোমেন ইউজুয়ালি বলে স্ক্যাফয়েড শেপ। আমরা অত স্ক্যাফয়েড না কইরা, whether it looks normal or not, অনেক সময় ফ্ল্যাঙ্কস গুলো ভারী মনে হয়। এটা যেটা নাভিটা, যেটা আম্বলিকাস, ডিপ হতে পারে, শ্যালো হতে পারে, ইভেন এভার্টেড হইতে পারে। তিনটা স্টেজের কথা বললাম। ডিপ হয় সাধারণত যদি অ্যাবডোমিনাল ফ্যাট যদি বেশি থাকে, ডিপ হয়। শ্যালো হয় নর্মাল একটা থিন পার্সনের শ্যালো আম্বলিকাস। কিন্তু এভার্টেড হয় কিন্তু ইট ইস প্যাথোলজিক্যাল ইউজুয়ালি বিকজ অফ অ্যাসাইটিস অর এনি আদার টিউমার, মাস টিউমার, বড় টিউমার কিন্তু এভার্টেড হইতে পারে। তারপরে স্ট্রায়া দেখি আমরা, বিভিন্ন জায়গায় স্ট্রায়া আছে কিনা, এখানে ডিস্টেন্ডেড ভেন আছে কিনা। যদি ডিস্টেন্ডেড ভেন থাকে, ফ্লো দেখি। নিয়ম হচ্ছে নর্মাল ডিরেকশন অফ ফ্লো ইজ টুয়ার্ডস দ্য আম্বলিকাস, টুয়ার্ডস দ্য আম্বলিকাস। ইসের বেলা, যেটা হচ্ছে ইসের বেলা, কি বললাম নাম না, ভুল হইলো, away from the umbilicus, normal mona distribution, away from the umbilicus, and portal hypertension also away from the umbilicus. আর যদি দেখা যায় নিচের থেকে উপরের দিকে উঠছে, ডিস্টেন্ডেড ভেন উপরের দিকে উঠছে, তার মানে ইনফিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন। আর উপর থেকে নিচের দিকে নামতেছে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন, এরকমই বলি। আর নর্মাল ফেনোমেনা আর পোর্টাল হাইপারটেনশন একই রকম, ফ্রম দ্য আম্বলিকাস টু দ্য পেরিফেরি। এটা বলে ক্যাপুট মেডুসা, অনেক সময় বলে। মানে মেডুসা একটা দেবী ছিল, তার মাথার চুলগুলো একজন মিনার্ভা বলে আর একটা দেবী, সে অভিশাপ দিছিল, হয়ে ওগুলো সাপের মতন হয়ে গেছিল। ডিস্টেন্ডেড ভেন, যে এডিটিং ফ্রম দ্য আম্বলিকাস, এটারে বলা হয় ক্যাপুট মেডুসা। পাওয়া যায় না আজকাল দিনে, এটা পাওয়া যেতে পারে। স্কার পাওয়া যেতে পারে, প্রিভিয়াস সার্জারির জন্য বিভিন্ন জায়গায় স্কার পাওয়া যেতে পারে। স্কারের মধ্যে এখানে যেমন হচ্ছে ককার্স ইনসিশন, প্যারামিডিয়ান ইনসিশন, মিডিয়ান ইনসিশন, এখানে গ্রিন কি জন্য আয়রন গ্রিড, কি বলে গ্রিড আয়রন ইনসিশন, গ্রিড আয়রন, অথবা দুই পাশে হচ্ছে যেটা হচ্ছে রেনাল টাইপের ইনসিশন, যেটা দেওয়া হয় দুই পাশে। যাই হোক, এরকম ইনসিশন পাওয়া যেতে পারে। অথবা অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকতে পারে, মে অ্যাপিয়ার জেনারেলাইজড ডিস্টেনশন, অথবা একটা ফোকাল ডিস্টেনশন ফোকাল প্রমিনেন্স পাওয়া যেতে পারে। লুক অ্যাট দিস অল দিস থিংস। প্রথমে তুমি ইন্সপেকশন এগুলো দেখো, তারপরে পেশেন্টের পাশে সারপ্রাইজিংলি তুমি হঠাৎ করে বসে তাকে বলো লম্বা লম্বা শ্বাস নেন, ছাড়েন, শ্বাস নেন, শ্বাস ছাড়েন। এত কঠিন করে নেওয়ার দরকার, স্বাভাবিক শ্বাস নেন। তুমি অ্যাট দ্য লেভেল অফ দ্য অ্যাবডোমেন, ওই অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লেভেলে তোমার চোখটা রেখে পেশেন্টকে বলো যে লম্বা লম্বা শ্বাস নেন, শ্বাস ছাড়েন। আমি অনেক সময় দুষ্টামি করে বলি,
শ্বাস নিতে বললে কিন্তু লক্ষণের মতন অবস্থা হবে। লক্ষণ 12 বছর কিছু খায় নাই, কারণ কি, তার দাদা রাম বলতো লক্ষণ নাও, লক্ষণ নিত, খাইতো না। এইভাবে 12 বছর সে না খেয়েছিল, সত্য কথা, এটা এতে আছে আর কি। তা সেগুলো পেশেন্টকে বলতে হবে, শ্বাস নেন, শ্বাস ছাড়েন, স্বাভাবিক শ্বাস নেন, একটু বড় বড় শ্বাস নেন, বড় শ্বাস ছাড়েন। বা বেশিকে অ্যাপ্রিহেন্ডেড করা যাবে না পেশেন্টকে। বড় বড় শ্বাস নিন না কেন, তো পেশেন্ট দেখা যাবে যে একটা উলট পালট শ্বাস নিচ্ছে। সাধারণত অ্যাবডোমিনো থোরাসিক টাইপ অফ ইয়ে হয় আমাদের, থোরাক অ্যাবডোমিনাল না, পেটটাকে ফুলে, তার চেস্ট ফুলে। আচ্ছা, তারপরে ওই দিক দিয়ে দেখার পরে অনেক সময় এদিক দিয়েও দেখতে তো, লম্বা শ্বাস নেন, শ্বাস ছাড়েন তো। থোরাক অ্যাবডোমিনাল নিচ্ছে। যাই হোক, অনেক সময় দেখা যায় পেশেন্টকে বেডের পাশে এমন ভাবে রাখা হয়, তুমি পেশেন্টের ডান পাশে যাইতে পারবে না। নিয়ম কিন্তু তোমাকে একটা পেশেন্টের ডান পাশে দাঁড়াইতে হবে। তাই ডান পাশে একটা ওয়াল, তুমি ওই পাশে দেখতে গেলে সার্ভো ব্রেডে কেমন কথা বাবা, তখন পেশেন্টকে ঘোরায় নিতে হইতে পারে। পেশেন্টের মাথা যদি ওইদিকে দাও, তখন ডান পাশে ওইদিকে হয়ে যাবে। এটা একটা করতে পারো, অথবা এই পাশে যদি কোনো অবস্ট্রাকশন থাকে সরানোর মতো থাকলে সরাই নিবা। সবসময় ডান পাশ থেকে এক্সামিন করবা। তা যাই হোক, এরপরেও বুকের দিকে একটু তাকাও, স্পাইডার পাওয়া যায়, স্পাইডার নেভি, ভেরি মাচ ইম্পর্টেন্ট সাইন। অনেক সময় আর্মসে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মার্ক পাওয়া যেতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিসের স্ক্র্যাচ মার্ক পাওয়া যেতে পারে। সুতরাং ইন্সপেকশনে যা যা দেখা সম্ভব সেগুলো চোখের মধ্যে দেখো। স্কার যদি থাকো, দেখো ওখানে কোনো হার্নিয়েশন হতে পারে, হার্নিয়াটা আমরা পরে দেখবো। এভাবে ইন্সপেকশন শেষ হলো, এবার প্যালপেশন আসবো। প্যালপেশনের মধ্যে প্রথম যেটা সুপারফিশিয়াল প্যালপেশন, পেশেন্টকে আগে জিজ্ঞেস করে নিতে হবে যে আপনার পেটে কোথাও ব্যথা আছে কিনা। কারণ প্যালপেশনে তুমি যদি প্রথমে ব্যথা দাও, তাহলে পেশেন্টের মাসেল গার্ড করবে, তুমি আরাম পাইবে না এক্সামিন করে। আপনার পেটে কোথাও ব্যথা আছে, নাই, নাই বললে ভালো কথা। আর যদি বলে হ্যাঁ আমার এই জায়গায় ব্যথা আছে, তাহলে ওই জায়গাটা তুমি দেরিতে এক্সামিন করবে, এবং মনে মনে ধরে নাও যে ওই এরিয়াতে কোনো একটা প্যাথোলজি আছে। তার মানে ওই জায়গাটা সাবধানে এবং সিরিয়াসলি ভালো করে তোমাকে প্যালপেট করতে হবে। এরপরে একটা সুপারফিশিয়াল প্যালপেশন, যদি কোনো জায়গায় ব্যথা, বল মনে করো এই জায়গায় ব্যথা, তুমি এখান থেকে ব্যথা শুরু করো, এখান থেকে একটা সুপারফিশিয়াল প্যালপেশন করো হালকা করে। ওই পার্টটা লাস্টে টাচ করো। এই যে ডিউরিং ইয়োর এই যে সুপারফিশিয়াল প্যালপেশনে কতগুলো জিনিস বোঝা যায়, মাসেল গার্ডেড কিনা, মানে সে যা শক্ত হয়ে রয়েছে কিনা, ভালো বোঝা যায়। 2 নম্বর জিনিস হচ্ছে টেন্ডারনেস বোঝা যায়, পেশেন্টের ফেসের দিক তাকায় থাকতে হবে। যখন সুপারফিশিয়াল প্যালপেশন করছো, পেশেন্টের ফেসের দিকে দেখো কেউ উইন্স করে কিনা, ব্যথার জন্য উইন্স করে কিনা। কিছু অর্গান আছে যেগুলো অর্গানোমেগালি হলে এই সুপারফিশিয়াল প্যালপেশনে হাতে লেগে যায়। আর প্যালপেশন যখন করবা, তখন কিন্তু তোমার এই জায়গাটা খেলবে, এই মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, এখানে কিন্তু তোমার হবে। আর এই বাকি পোর্শনটা কিন্তু তোমার এই পেটের যে কন্টুর, এই কন্টুরের সাথে মিলে যাবে, লাইক দিস, লাইক দিস, লাইক দিস, নট লাইক দিস, নট লাইক দিস। এই পোর্শনটা এই কন্ট্রোলের সাথে মিলবে, আর এই পোর্শনটা ডিপে যাবে। যাই হোক, এটা সুপারফিশিয়াল প্যালপেশন। তারপর ডিপ প্যালপেশন আমরা অর্গানোমেগালি দেখি বেসিক্যালি। সেটা হচ্ছে ইন কেস অফ লিভারে যদি দেখতে হয়, ডিপ প্যালপেশনে আমরা হয়তো এটা কি করি, আমরা এখানে একটা কস্টাল মার্জিন আছে না, বাঁকা, ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি চলে আসছে, এইটার প্যারালেলি আমরা হাতটা বসাই বেসিক্যালি, এবং রাইট ইলিয়াক ফোসা দিয়ে আমরা শুরু করতে পারি ফর লিভারের জন্য আমরা এরকম করবো, শ্বাস নেন, শ্বাস ছাড়েন, ওই পাশে মুখ ঘুরাই দেন। হ্যাঁ, যখন সে শ্বাস নিবে, তখন আমরা আঙ্গুলটাকে আমরা বসায় রাখবো, এটাকে শ্বাস নেন, হ্যাঁ, শ্বাস ছাড়ার সময় উঠবো। যদি আমাদের লিভার প্যালপেবল হয়, লোয়ার মার্জিন, তাহলে আমরা কতগুলো জিনিস খেয়াল করবো, ওয়েদার ইট ইজ শার্প অর ব্লান্ট, রেগুলার ইরেগুলার, টেন্ডার নন টেন্ডার, কনসিস্টেন্সি সফট হার্ড, এগুলো কিন্তু প্রথমে দেখে যাব।
অ্যাট দ্য সেম টাইম আমরা লিভারটা পাইলে লিভারের সারফেসের উপর হাত বুলাবো, হাত বুলায় দেখবো সারফেসটা রেগুলার আর ইরেগুলার, এবং রেগুলার ইরেগুলার কিনা সারফেসটা দেখে নেবে, স্মুথ কিনা। যদি লিভার এখানে পাই আমরা কখনো, তাহলে আমরা ওখান থেকে মেজার করবো কস্টাল মার্জিন থেকে ইন মিড ক্লাভিকুলার লাইন, অথবা এখানে পাওয়ার পরে আমরা পারকাস করে করে আসবো। সাধারণত ফিফথ স্টেজ পর্যন্ত মোটামুটি পারকাশন নোট ইজ রেজোনেন্ট, তারপরে আপার বর্ডার লিভার ডালনেসটা শুরু হয়ে যায়। যেখানে আপার বর্ডার লিভার ডালনেস পাবো, আর আগে যেখানে তোমার লিভারের মার্জিনটা পাইছিলাম, এখান থেকে এটা মেজার করবো, মেজার করে দেখবো যে কত সেন্টিমিটার। নর্মাল এক্সপ্যানশন ইজ ইউজুয়ালি 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তবে এটা ডিপেন্ড করে মেলের মোর দ্যান দ্য ফিমেল, আর টলার দ্য পার্সন দ্য মোর দ্য লিভার স্প্যান। যত লম্বা মানুষ হবে তত লিভার স্প্যান বড়, আর যদি পেশেন্ট ফিমেল হয়, মেল যদি হয়, মেলে সবসময় ফিমেলের চেয়ে লিভার স্প্যান বড়। এটা মাথায় রেখে আমরা আগাবো। লিভার যদি এখানে পেয়ে থাকি, কস্টাল মার্জিন থেকে কয় সেন্টিমিটার বলতে পারি, কিন্তু লিভার এনলার্জমেন্ট বলা যাবে না তখন, আনটিল ইউ মেজার দ্য পারকাস দ্য আপার বর্ডার অফ দ্য liver dullness. পাওয়ার পরে যদি if it is more than 13 centimeter, you can declare yes, liver is enlarged. তারপরে স্প্লিন দেখো। স্যার, হ্যাঁ, লিভার পালপেট করার আগে কি রেকটাস বর্ডারটা ফিক্স করে নিতে হবে, না কপাল উঠায় বা ফেসটা উঠায় পেশেন্টকে বলে? কোনটা কোনটা আবার বলো। মানে লিভার পালপেট করার আগে রেকটাস বর্ডারটা আমাকে ফিক্সড করে নিতে হবে নাকি স্যার, এটা জিনিস? না, রেকটাস বর্ডার তো তুমি নিজে থেকে মনে মনে ফিল করে নিতে পারো, কিন্তু রেকটাস বর্ডার দেখার জন্য আলাদা কিছু টেস্ট নাই কিংবা আলাদা কোনো সিস্টেম নাই। তোমাকে যেতে হবে এই কস্টাল মার্জিন বরাবর প্যারালেলে যাইতে হবে, এবং হাতটা তোমার আঙ্গুলগুলো রেকটাসের ওই পাশে যাবে না, রেকটাসের মধ্যে মানে এই পাশে থাকবে, ল্যাটারাল টু দ্য রেকটাস বর্ডার থাকবে। এটা তোমাকে কিন্তু রেকটাসকে তোমাকে আগে আলাদা করে ডিনাইলেট করে নিতে হবে এমন কথা নাই, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আমরা স্প্লিনটা সাধারণত এনলার্জ করে ডাউনওয়ার্ডস এন্ড টুয়ার্ডস রাইট ইলিয়াক ফোসা। এটা হচ্ছে স্প্লিনের গতি, মানে জায়গার নামার জায়গাটা। এটার কারণ কি, স্প্লিনটা আসলে পিছন দিকে অ্যালং দ্য বর্ডার সাধারণত দেখা যায় 9, 10, 11 নম্বর রিব বরাবর স্প্লিনটা থাকে, এবং ওর লং অ্যাক্সিসটা অ্যালং দ্য লং অ্যাক্সিস অফ দ্য 10th রিব। 10th রিব তো পিছন দিক দিয়ে এইভাবে এসে ঘুরে এইভাবে আসছে। তো 10th রিবের যে ডিরেকশন, ওইটাই গাইড করে স্প্লিনটা কোন দিকে যাবে। বেশি বড় ডিসপ্লিন যদি হয় তাহলে ইট গো ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য মিডিয়ালি, এখান থেকে ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালে গিয়ে আলটিমেট এইদিকে আসে। ইউজুয়ালি আমরা কি করি, আমরা একটা হাত দেই পাশে, স্প্লিনটা পেশেন্টের ফেসের দিকে তাকায়, এখান দিয়ে শুরু করি প্যালপেশনটা। রাইট ইলিয়াক ফোসা দিয়ে করা যায়, অনেক সময় আম্বিলিক্যাল রিজিয়ন দিয়ে করা যায়, তবে যত নিচে দিয়ে করা যায় ভালো, কারণ স্প্লিন ম্যাসিভলি এনলার্জড হতে পারে। সরাসরি স্প্লিনের পরে যদি হাত দাও, পরে আর কিছু খুঁজে পাবে না। ক্যামেরাটা একটু ঘুরাই দিলে ভালো হতো। কোনটা? ক্যামেরাটা একটু এদিকে ঘুরাই দিলে ভালো হতো। ক্যামেরা দেখো, ক্যামেরাটা কোন দিকে দেখতে পাচ্ছে? দেখ, এখন ভালো বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে? জি হ্যাঁ, দেখো তো, আমাকে এখন দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এর নিয়ম হচ্ছে লোয়ার রিব গুলার, যেটা হচ্ছে লেফট লোয়ার লিব গুলার ওখানে তোমার বাঁ হাতটা রাখবা, আর এখান থেকে এক্সামিনেশন শুরু করো। পেশেন্টের ফেসের দিকে খেয়াল রাখো। দ্য মোমেন্ট ইউ গট দ্য স্প্লিন, সাথে সাথে তুমি স্প্লিনের ওই জায়গাটা তুমি মেজার করো ফ্রম দ্য কস্টাল মার্জিন অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন থেকে কস্টাল মার্জিন পর্যন্ত। কস্টাল মার্জিন থেকে এটা খেয়াল করে ওটাকে ওইরকম ভাবে স্প্লেনিক নচ খোঁজার চেষ্টা করো। স্প্লেনিক নচ আছে কিনা, পাইলে তো কথা নাই। স্প্লেনিক নচ যদি না পাও, তাহলে ইউ ট্রাই এরপরে পারকাস করতে হয়, কিন্তু তার আগে ফিঙ্গার
কস্টাল মার্জিন, এই দুটোর মাঝখান দিয়ে হাতটাকে ঢোকানোর চেষ্টা করো। এটা অতখানি ইম্পর্টেন্ট মনে হয় না আমার কাছে। ইনসাইনেশন করা যাবে না, কিন্তু যদি এটা যদি কিডনি হইতো তাহলে ইনসাইনেট করতে পারতাম। আর কি নজ দেখার পরে কনসিস্টেন্সি দেখো, টেন্ডারনেস দেখো, আর এর উপরে পারকাস করো। মনে করো স্প্লিন পাইলা না, তখন নিয়ম হচ্ছে পেশেন্টকে বলতে হবে তুমি হাতটা নিয়ে আসো এখানে, শ্বাস নেন, শ্বাস ছাড়েন, ধরে রাখেন, শ্বাস ছেড়ে ধরে রাখার পরে পারকাস করো ওভার দ্য লোয়ার রিবস, লোয়ার যেটা যত লোয়ার রিব হয় সেখানে পারকাস করো। ইফ ইট বিকামস ডাল, মেবি ইন স্প্লিন ইজ ইন লাস্ট, সেই সময় হোক। আর যদি না পাও, পেশেন্টকে তোমার দিকে রোল করো, রাইট ল্যাটারাল পজিশন করো, এদিকে ঘুরে যান। অনেক এক্সামিনার এই পাটা সোজা করেন, এই পাটা সোজা করেন, এই পাটা সোজা করেন, সোজা করেন, সোজা করেন, আর এই পাটা ভাঁজ করেন। এই অনেকে এইভাবে পজিশনটা চায়, তখন আবার আবার এই ইসের থেকে আসতে হবে না, রাইট এলেক ফোসা না, এখন একদম কাছের থেকে কস্টাল মার্জিনের কাছে জোরে জোরে শ্বাস নেন, এটা জোরে টান দাও, এটা জোরে টান দাও আমার দিকে, শ্বাস নেন, শ্বাস, শ্বাস। ছোট স্প্লিন অনেক সময় দেখা যায় যে রাইট ল্যাটারাল পজিশন যদি করো তখন পাওয়া যেতে পারে। এই লিভার স্প্লিন দেখার পরে তোমাকে যদি বলা হয় তারপরে তুমি কি করবা, তুমি কিডনি দুটো দেখবা। কিডনি দেখার নিয়ম হচ্ছে, রাখেন, পিছনে হাত দিতে হবে আম্বলিকাসের লেভেলের উপরে দিয়ে, এই দিক দিয়ে লাম্বার রিজিয়নটায় এই আঙ্গুলটাকে এইভাবে এইভাবে চাপ দিতে হবে, এইভাবে তুলতে হবে, এইভাবে তুলতে হবে, পিছন দিক দিয়ে পুশ করতে হবে। এরা বলা হয় বাইল্যাটারাল প্যালপেশন, অথবা একে বলা হয় কি বাইল্যাটারাল প্যালপেশন, বা এরা আর ব্যালটমেন্ট বলে অনেক সময়। বাট ব্যালটমেন্ট আসলে কথাটা জাস্টিফাইড না। ব্যালটমেন্ট হচ্ছে একটা একটা ফ্লুইডের মধ্যে যদি কোনো একটা জিনিস ভাসে তাহলে দুই হাত দিয়ে ধরাটকে বলে ব্যালটমেন্ট, কিন্তু এখানে আসলে বেসিক্যালি ওরকম ভাসে না, অ্যাসাইটিস থাকলে ভাসতো। তো যাই হোক, আমরা বাইল্যাটারাল ম্যানুয়াল প্যালপেশন করব, এখানে নিচের দিক দিয়ে এরম জোরে চাপ দিব, এরম জোরে চাপ দিব। যদি হয় কিডনি হয় তাহলে উপরে উপরে হাতে এসে সেটা ঠোকা দিবে। আম্বলিকাসের লেভেলের উপরে। তো কিডনিটা দেখলাম, তাহলে কি কি দেখলাম আমরা, লিভার, স্প্লিন, কিডনি। এরপরে আমরা ইঙ্গুইনাল লিজনে যাব। এখানে আমরা কতগুলো জিনিস দেখি, তার মধ্যে যেমন হচ্ছে কি হার্নিয়াল অরিফিস দেখি। পেশেন্টকে হার্নিয়া দেখতে গেলে পেশেন্টকে দাঁড় করে দিতে হয়, দেখতে হয় যে ওই হার্নিয়াল যে অরিফিস আছে ওখানে কোনো রকমের কোনো প্রোটিকশন আছে কিনা, যদি থাকে আর নাও থাকলেও পেশেন্টকে বলতে হয় ইউ কাফ, কাশি দেন। কাশি দিলে পরে দেখা যায় যে কোনো কিছু প্রটিউট করার মতো হচ্ছে কিনা, যদি থাকে তাহলে ওটাকেই বলা যায়। আর কোনো কোনো দেখা যায় যে বাড়াই আছে হয়তো, সেটাকে রিডিউস করার চেষ্টা করতে হয়, পেশেন্ট ভিতরে ঢুকাই দেন। পেশেন্ট না পারলে তুমি নিজে ট্রাই করো, করে দেখো এটা রিডিউস করা যায় কিনা, তাহলে বুঝতে হবে এটা হার্নিয়া। অথবা পেটে কোনো জায়গায় স্কার আছে, ওখান থেকে ফুলে ফুলে উঠতেছে, মেবি এটা কি ধরনের বলে ইনসিশনাল হার্নিয়া, ওখানে থাকতে পারে। সুতরাং ওটাকে রিডিউস, হার্নিয়া সবসময় রিডিউসিবল, ইউজুয়ালি রিডিউসিবল যদি হয় তাহলে ইট ইজ হার্নিয়া। 3 নম্বর হচ্ছে এখানে ইঙ্গুইনাল লিম্ফ নোডস আছে, ইউ শুড লুক ফর দ্য ইঙ্গুইনাল লিম্ফ নোডস, এখানে দেখতে হবে। তারপরে তোমাকে টেস্টিস এক্সামিনেশন ইজ এ মাস্ট। টেস্টিকুলার অ্যাট্রফি আছে কিনা এটা দেখার জন্য, কোন টিউমারও থাকতে পারে, এনলার্জ হতে পারে, সেটা আলাদা। টেস্টিকুলার অ্যাট্রফি আছে কিনা দেখতে হবে। তারপরে প্যারাম্বলিক্যাল প্যারাভার্টিব্রাল লিম্ফ নোডের জন্য আমরা 2 ফুট 2 ইয়ে দিয়ে এরম ভাবে দেখি, লিম্ফ নোড পাওয়া যায় না, এত ভারী মানুষ পাওয়া যায় না। আর এদিকে পায়ের দিকে দেখতে হয় যে ইডিমা আছে কিনা, এর সাথে অনেক কিছু সিস্টেম জড়িত আছে, সেটা আমি বললাম না। এরপরে পারকাশন,
উপর থেকে পারকাস করো, সাধারণত রেজোনেন্ট সাউন্ড আসে। যতই ফ্লুইড থাক মিড লাইনে কিন্তু ইউজুয়ালি রেজোনেন্ট আসে। তারপরে তুমি সাইডে চলে যাও। যদি কোনো জায়গায় তুমি ডালনেস পাও, রেজোনেন্ট থেকে ডাল হয়ে যাচ্ছে, তুমি যদি বুঝতে পারো, তাহলে পেশেন্টকে তোমার দিকে ঘোরায় দাও। আসেন তো এদিকে ঘুরে যান। ওয়েট ফর 1 মিনিট। করার পরে ইউ অ্যালাউ দ্য ফ্লুইড টু শিফট টু দ্য অপোজিট সাইড। অ্যালাউ করো। করার পরে আবার পারকাস করো। দেখো রেজোনেন্ট হয়ে গেছে কিনা। যেটা ডাল ছিল সেই জায়গাটা রেজোনেন্ট হয়ে যাবে। আর যদি রেজোনেন্টই পাও বরাবরই, কোনো ডালনেস নাই, তাহলে পেশেন্ট ঘুরাইতে হবে না। না স্যার, আই ডিড নট গেট এনি ডালনেস, সুতরাং ডালনেস শিফট কিনা আমার দরকার নেই। অপোজিট সাইডে আস্তে আস্তে ঘুরাই ঘুরাই এদিকেও আসো, ঘুরেন। সাপোজ এখানে ডালনেস পাইলা, সাধারণত এটা আর বলে না, ওই এক জায়গায় পাইলে হয়। ওইদিক ঘুরেন, একটু ওয়েট করো। আবার দেখো যে এখানে ডালনেসটা শিফট করছে কিনা। তো যাই হোক, অ্যাসাইটিস এর নিয়মেই। আর যদি টেন্স অ্যাসাইটিস হয়, খুব বেশি পানি আসছে, সোজা সোজা হন, সোজা। এত টেন্স বলার না, তুমি থ্রিল পাইতে পারো, রিপলস অফ দ্য ফ্লুইড পাইতে পারো। বাট এখানে যেহেতু এই জায়গাটায় কিছুটা এমটি থাকে, সুতরাং এটা তো মনে হতে পারে যে অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে রিপলটা যাচ্ছে। সেজন্য ইউ অবলিটারেট দ্যাট স্পেস। পেশেন্টকে পারলে পারো জোরে চাপ দিয়ে ধরেন, 2 হাত দিয়ে ধরেন দরকার হলে। অথবা টেক হেল্প অফ অ্যানাদার পার্সন, যে আপনি এসে একটু ধরেন এই জায়গাটা এরকম করে, ওনাকে ছেড়ে দাও, উনি হয়তো পারবেন না। এই ধরার পরে তখন তুমি আবার এই পাশ থেকে জোরে টোকা দাও, ওই পাশ থেকে আসে কিনা। মানে রিপলস, এত ফ্যাটটাই ই করছে, কিন্তু রিপল আসতে পারে যদি অ্যাসাইটিক থাকে। এছাড়া তাহলে অ্যাসাইটিসের যদি ডেন্স অ্যাসাইটিস থাকে, অ্যাসাইটিসের কিন্তু অনেক কিছু বোঝার আছে। যেমন হচ্ছে ফ্ল্যাঙ্কস গুলো ফুল থাকতে পারে, 2 নম্বর হচ্ছে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হতে পারে, টেন্স এই যে স্কিন গুলো শাইনি হয়ে যেতে পারে টেন্সের জন্য। 3 নম্বর 4 নম্বর হচ্ছে নাভি যেটা, সেটা শ্যালো অথবা এভার্টেড হতে পারে। যদি আগে ফুল অ্যাসাইটিস ছিল, এখনো পর্যন্ত অ্যাসাইটিস কিছুটা কমে গেছে, স্ট্রায়া পাইতে পারো, ইলাস্টিক ফাইবার গুলো ছিটে যায়, রাপচার হয়, রাপচার স্ট্রায়া তৈরি করতে পারে। তাহলে অল দিস সাইন্স অফ অ্যাসাইটিস, সেই সঙ্গে শিফটিং ডালনেস অ্যান্ড ফ্লুইড থ্রিল, এগুলো পাইতে পারো। বাই দিস টাইম যদি কোনো অর্গানোমেগালি পেয়ে থাকো, ইউ ক্যান পারকাস ওভার দ্য অর্গান, ডাল পাইতে পারো। আর আপার বডিতে লিভার ডালনেস তো উপর থেকে আসতে হবে, এ তো বলাই আছে। দিস ইজ আবাউট দ্য পারকাশন। নাও দ্য অস্কালটেশন। অস্কালটেশনে আমরা কি করি, এ মনে করো আমি কানে দিয়েছি, এটাকে দেখে নেই যে আমার এটা ওয়ার্কিং কিনা। তারপরে কি করি আমরা, এট দ্য লেভেল অফ দ্য আম্বলিকাস, জাস্ট বিলো দ্য আম্বলিকাস, আমরা কি করি, এটাকে স্থিত বসাই। কোনো কোনো জায়গায় বলছে যে এটা হাফ ওয়ে, 1/3 দ্য ওয়ে অফ টু দ্য রাইট আইলিয়াক ফোসা, সরি অ্যান্টিসোফেজিয়াল আইলিয়াক স্পাইন, এরকম লেভেলে তুমি চেপে ধরে রাখো। ওয়ান্স ইউ গট দ্য সাউন্ড, বরবরগি সাউন্ড নর্মাল, তাহলে আর তোমার কোনো জায়গায় দেখতে হবে না, এক জায়গায় পাইলে হইলো। এখন তুমি এখানে পাচ্ছ না, ইউ ওয়েট ফর, কোনো জায়গায় বইতে লিখছে 2 মিনিটস, কোনো জায়গায় 3 মিনিটস, কোনো জায়গায় 4 মিনিটস পর্যন্ত বলছে। ওয়েট করো, 3 মিনিটস অ্যাভারেজ ধরো, ওয়েট করো, ইট ডিড নট গেট এনি সাউন্ড, তাহলে বুঝতে হবে যে বাউল সাউন্ড ইজ অ্যাবসেন্ট, অ্যাজ ইন প্যারালাইটিক আইলিয়াস, বাউল সাউন্ড পাবে না। যদি অবস্ট্রাকশন থাকে, মনে করো গাট অবস্ট্রাকশন, নট প্যারালাইসিস অফ দ্য হোল ইন্টেস্টিন, তখন হাইপার রেজোনেন্ট সাউন্ড পাবা, হাইপার পেরিস্টালসিস পাবা, অনেক জোরে জোরে গার গার করতে থাকবে। কথা বুঝছো? তবে এই সাউন্ডগুলোরে অত গুরুত্ব দিলে হয় না, সাউন্ড আছে কি নাই এটাই, দ্যাট ইজ এনাফ। যে বাউল সাউন্ড ইজ প্রেজেন্ট, হাইপার রেজোনেন্ট, হাইপার ইয়ে কিনা, এত কিছু বলার দরকার নাই। বাউল সাউন্ড ইজ প্রেজেন্ট, প্রেজেন্ট আর অ্যাবসেন্ট, এই লেভেল পর্যন্ত। কথা বুঝছো? তুমি যখন অস্কালটেট করলা,
তখন ইউ শুড অস্কালটেট ওভার দ্য এনলার্জড অর্গান লাইক লিভার। লিভারে যদি করো তুমি ওখানে ব্রুই পাইতে পারো, পার্টিকুলারলি প্রেজেন্ট ইন কেস অফ প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা, খুব বেশি ভাস্কুলার হয়ে যায়। 2 নম্বর, ইউ শুড লার্ন ট্রাই টু হিয়ার দ্য ব্রুই অফ দ্য রেনাল আর্টারি। এখানে আম্বলিকাসের উপরে লেভেলেই এই পাশে জোরে চেপে ধরো যে ব্রুই পাও কিনা, এই পাশে চেপে ধরো যে ব্রুই অফ দ্য রেনাল আর্টারি পাও কিনা, তাহলে রেনাল আর্টারি স্টেনোসিস বোঝা যাবে। তার সাথে হাইপারটেনশন থাকে অনেক সময়, রেনাল আর্টারি স্টেনোসিস পাও কিনা। ওই যে কিডনিটা দেখতে বলছিলাম, অনেক সময় যদি কিডনি প্যালপেবল হয় তাহলে কিন্তু তুমি নোডুলার ফর্ম পাইতে পারো, সিস্টিক ফর্ম, পলিসিস্টিক কিডনি পাইতে পারো। কিডনি সাধারণত ডাউনওয়ার্ডস, নিচের দিকে যায়। বোথ কিডনি অ্যান্ড লিভার, বোথ কিডনি অ্যান্ড মানে স্প্লিন শ্বাসের সাথে সাথে ওঠানামা করে, উপরে নিচে নামে, মুভস উইথ রেসপিরেশন। আর একটা জিনিস, সবসময় কিডনির থেকে, লেফট কিডনি থেকে তোমার এটা স্প্লিনটাকে ডিফারেন্সিয়েট করার কায়দা আছে। কিডনি অনেক ডিপলি সিটেড, পস্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে গিয়ে ফিট বসে আছে, আর স্প্লিন কিন্তু রিবের পাশেই বসে আছে এরম ভাবে, ঠিক স্টমাকটা গায়ে এরম লেফটে আছে। তাইলে তুমি যদি ডিফারেন্সটা কি, ডিফারেন্স হচ্ছে যে স্প্লিন মানে এনলার্জেস্ট লস দ্য রাইট হাইলেক ফোসা, আর ইটা যারা কিডনি ওর নিচের পোলটা সাধারণত গ্লোবিউলার হয়, নট ওটা দেখা যাচ্ছে ডাউনওয়ার্ডস, সাধারণত ডাউনওয়ার্ডস এর নিচের দিকে যায়। এটা একটা তফাৎ। 2 নম্বর হচ্ছে স্প্লেনিক নথ যদি পাও তো কথা নাই। স্প্লেনিক নথ ইজ প্রেজেন্ট ইন স্প্লিন, যেটা কিডনিতে সম্ভব না। You can insinuate your finger between the kidney and the, in case of enlarged kidney, but you can't মানে insinuate your finger between when the spleen is enlarged, সাধারণত ওর মধ্যে ঢোকানো যায় না। 4 নম্বর হচ্ছে যদি পারকাস করো, there is tympanic sound over the kidney but not over the dull sound in case of spleen, ঠিক আছে না? এগুলো মাথায় রাখতে হবে, মোরাললেস। স্প্লেনের উপর কিন্তু স্প্লেনিক ইনফাকশন যদি হয়, ইউ ক্যান ফাইন্ড দ্য রাব, মানে স্প্লেনিক রাব পাওয়া যেতে পারে। অস্কালটেশনে মোরাললেস এগুলাই দেখবা। এছাড়া দেয়ার আর সো মেনি আদার থিংস। অনেক সময় দেখা যায় যে এই যে সুপ্রাক্লাভিকুলার লিম্ব নোড দেখতে হয়। ইফ ইউ গেট এ মাস হেয়ার which belongs to a guard part, you can get this left supraclavicular gland enlarged, malignant type, যেটা হচ্ছে হার্ড, যেটা বলা হয় কি বলে এটা, ট্রাসিয়াস সাইন, লেফট সার্ভিকুলার বড় থাকলে। এই মোটামুটি, আর পরে দেখা যাবে। আজকে এই পর্যন্ত থাক, 1টা বাজে। তোমরা শুনছো তো সবাই, কম বেশি বাসায় প্র্যাকটিস করবা, সবসময় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু হাতে আসতে চাবে না। অস্কালটেশনও তো বললাম, সবই তো বলা হয়েছে নাকি। আর হার্নিয়া তো বললাম, হার্নিয়া দাঁড়াইতে হবে, দাঁড়াই পেশেন্টকে কাশি দিতে হবে। থাক, আজকে থাক, বাইরে গেলে করতে গেলে আর হবে না।